স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। ফুটবল বিধাতা কি, তবে এবার স্ক্রিপ্ট বদলের পালা? কোটি ভক্তের প্রার্থনা নাকি এক বুক ভাঙা হাহাকার? মাঝরাতে স্ক্যালোনির ওই একটা কথা আর তাতেই থমকে গেল গোটা ফুটবল বিশ্ব। ইনজুরি নাকি স্রেফ মাইন্ড গেম? মেসিকে নিয়ে ধোঁয়াশা কাটেনি, বরং রহস্য ঘনীভূত হলো আরো। মাস্টার মাইন্ড স্ক্যালোনির ওই এক চাল এলএম10 আদৌ বিশ্বকাপে খেলতে পারবেন কিনা তা নিয়েই বিস্তারিত থাকছে তাদিন খন্দকারের রিপোর্টে। একটা সবুজ সংকেত, একটু নিশ্চয়তা আর একটু স্বস্তির নিঃশ্বাস। ওই গ্রিন সিগন্যালটার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা পুরো দুনিয়ার। কি হচ্ছে, কি বা হবে, সেই চিন্তায় রীতিমতো ঘুম হারাম। ঘড়ির কাঁটায় টিকটিক শব্দ, সময় কমছে, বাড়ছে উদ্বিগ্নতা। কিন্তু কোথায় মিলবে এক ফোঁটা স্বস্তি? কখন মাস্টারমাইন্ড লিওনেল স্ক্যালোনি চারিদিকে সবকিছুকে পিন ড্রপ সাইলেন্ট করে বলবেন, দ্য আল্টিমেট গেম চেঞ্জার ইজ ফুললি ফিট? আর্জেন্টিনার শিবিরে যেন একদম মেঘ না চাইতেই বজ্রপাত। যে মহাযজ্ঞের জন্য বিশ্বজুড়ে কোটি ভক্ত প্রহর গুনছিলেন, তার ঠিক আগ মুহূর্তে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ড্রেসিং রুমে এখন শুধুই সাইরেনের আওয়াজ। ফুটবল বিধাতা কি তবে কোনো নির্মম স্ক্রিপ্টে লিখছেন? ফুটবল মহাতারকা লিওনেল মেসিকে নিয়ে যে শঙ্কাটা তৈরি হয়েছিল, সেটাই এখন বুক কাঁপানো বাস্তবতা। আলবিসেলেস্তে বস লিওনেল স্ক্যালোনি নিজেই স্বীকার করে নিলেন সেই নির্মম সত্যটা। আর সেই সত্যিটা শোনার জন্য আপনি হয়তো এখনো প্রস্তুত না। লিওনেল মেসি ওন্ট জয়েন আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ স্কোয়াড ফুললি ফিট, অর্থাৎ নিজের শেষ বিশ্বকাপে শতভাগ ফিট না হয়েই রণক্ষেত্রে নামছেন ফুটবল ঈশ্বর। ইন্টার মায়ামির সেই 10 গোলের থ্রিলারে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে যখন 73 মিনিটে মেসি মাঠ ছাড়লেন, তখনই কোটি আর্জেন্টাইন ভক্তের বুকে কাঁপন ধরেছিল, যেন মাথায় আকাশ ভেঙে পড়ার দশা। পরে জানা গেল সেই পুরনো শত্রু বাঁ পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিটাই আবার জেঁকে বসেছে। স্ক্যালোনি সান্ত্বনা দিয়ে বলেছেন, চোট অতটা সিরিয়াস নয়, কিন্তু ডাল মে কুছ কালা হ্যায়। কারণ খোদ কোচই যখন বলেন সবাই চায় মেসি পুরোপুরি ফিট হয়ে আসুক, কিন্তু বাস্তবতা ভিন্ন, তখন বুঝতে বাকি থাকে না পরিস্থিতিটা কতটা বেগতিক। 16 জুন আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচের আগে মেসিকে ফিট করতে এখন চলছে রেস এগেইনস্ট টাইম। কিন্তু এমন অবস্থায় কতখানি পারফেক্টলি মাঠে পারফর্ম করতে পারবেন লিও, সেই প্রশ্ন উকিয়ে দিচ্ছে চুপিসারে। কিন্তু ট্র্যাজেডি এখানেই শেষ না। লিওনেল স্ক্যালোনির জন্য যেন মরার ওপর খাঁড়ার ঘা। আর্জেন্টিনার ইনজুরি লিস্টটা এখন এতটাই লম্বা যে স্ক্যালোনি হয়তো রাতে ঘুমাতেও পারছেন না। একে একে রণক্ষেত্রের সব সেনাপতি এখন হাসপাতালের বেডে। মেসিদের বসের সেই হৃদকম্পন জাগানো ইনজুরি লিস্টে আছেন এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, মলিনা, মন্টিয়েল, নিকো পাস, নিকো গঞ্জালেসরা। হন্ডুরাস আর আইসল্যান্ডের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচগুলো এখন আর স্রেফ প্রস্তুতি না, স্ক্যালোনির জন্য এক অগ্নি পরীক্ষা। বিশ্বকাপ ধরে রাখার এই মহাকাব্যিক মিশনে আর্জেন্টিনা কি পারবে এই ইনজুরি ক্রাইসিস উপড়ে ফেলে ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে, নাকি চোটের এই অভিশাপেই কাল হবে মেসির শেষ স্বপ্নের? তাজিন খন্দকার, ৭১। বিশ্বকাপের আগে সাধারণত তারকা ফুটবলাররাই থাকেন আলোচনার কেন্দ্রে। কে জিতবেন এবারের ট্রফি, তা নিয়ে চলে নানা প্রেডিকশন। কিন্তু নর্থ আমেরিকার এই আয়োজনের এবারের বিশ্বকাপে সবকিছুকে ছাপিয়ে টক অফ দ্য ওয়ার্ল্ড হয়ে উঠেছে খরচ। টিকিটের টাকা, আকাশ ছোঁয়া দাম তো আছেই, সেই সাথে একে একে যোগ হচ্ছে বাড়তি ট্রান্সপোর্ট ফি এবং হোটেল ভাড়া। সেসব এতই বেশি যে কোটিপতি আমেরিকানদেরও উঠে যাচ্ছে নাভিশ্বাস। রিপোর্টে বিস্তারিত। কানাডিয়ান ক্যারিয়ার এয়ার ট্রান্সলাটের এই বিজ্ঞাপনটি দেখুন। তারা বলছে, যদি আপনি গ্যালারিতে বসে ইংল্যান্ডের খেলা দেখতে চান, তবে এবারে খরচ করতে হবে $৩,০০০ বেশি। আর যদি যুক্তরাষ্ট্র থেকে নিজে গিয়ে পুরো ইংল্যান্ড দেশটাই দেখে আসতে চান, তাহলে খরচ করতে হবে মাত্র $৭৭৯। মানে ইংল্যান্ড ম্যাচ টিকেটের টাকা দিয়ে আমেরিকা থেকে অলমোস্ট 4 বার আপনি ইংল্যান্ডে যাওয়া আসা করতে পারবেন। তবে এই বিশ্বকাপের সবচেয়ে দামি টিকিট কিন্তু হ্যারি কেইনদের ম্যাচ নয়। মে মাসের মাঝামাঝিতে ফিফার অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্মে নিউ ইয়র্কের কাছে মেটলাইফ স্টেডিয়ামে 19 জুলাইয়ের ফাইনালে সবচেয়ে সস্তা টিকিটের দাম ছিল $৯,২০০, আর সবচেয়ে বেশি দাম উঠেছে প্রায় $1,১৫,০০,০০০। এবারে ক্যালকুলেটর নিয়ে বসুন, টাকার অঙ্কে একটা ম্যাচের দাম কত উঠছে আপনি হিসেব করে নিন।
কিন্তু এই টিকিট কিনতে পারাই কি সব খরচের অবসান? এপ্রিল মাসে নিউ জার্সি ট্রানজিট ঘোষণা দেয় খেলার দিনে পেন স্টেশন থেকে মেডলাইফ স্টেডিয়ামে যেতে ভাড়া গুনতে হবে $150, কিন্তু সাধারণ সময়ে একই দূরত্বের ভাড়া $13 মতো। পরে অবশ্য তীব্র সমালোচনার মুখে মে মাসে এসে সেই ভাড়া কমানো হয়, তবে সেটা $98 নিচে নামেনি। ওয়ার্ল্ড ওয়াইড সমাদৃত টাইম ম্যাগাজিন এ নিয়ে বেশ বড় সড়ো একটা রিপোর্ট প্রকাশ করেছে। তারা বলছে ফিফার কাছ থেকে প্রায় শোনা যায় ফুটবল বিশ্বকে এক করে, কিন্তু এবার বিশ্বকাপ এমন এক আয়োজন হয়ে উঠছে যেখানে মূলত ধনী দর্শকরাই সুযোগ পাচ্ছেন। ফুটবলের সবচেয়ে আবেগী সমর্থকদের অনেকেই খরচের কারণে বাইরেই দাঁড়িয়ে থাকবেন। কিন্তু টিকিটের দাম এত বেশি কেন? ফিফা বলছে আমেরিকার লাইফস্টাইলটাই এমন, হাই প্রাইস ম্যাক্সিমাম প্রফিট। সেই সাথে এবারে বিমান টিকিটের মতো ডাইনামিক প্রাইসিং পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। তার মানে চাহিদা বাড়লে দামও বেড়ে যায়। এছাড়া ফিফার রিসেল প্ল্যাটফর্মে টিকিট কেনা ও বিক্রি দুই ক্ষেত্রেই অতিরিক্ত 15% করে ফি দিতে হয়। তাই টিকিট যতবার হাত বদল হয়, ওই এক টিকিটের সাথে যোগ হয় বাড়তি প্রাইস ট্যাগ। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো যুক্তি দিয়েছেন, যুক্তরাষ্ট্রের টিকিটের রিসেল মার্কেট খুবই শক্তিশালী। যেহেতু সেকেন্ডারি মার্কেটে টিকিট অনেক বেশি দামে বিক্রি হয়, তাই শুরু থেকেই দাম তুলনামূলক বেশি রাখা হচ্ছে। সাধারণ ফ্যানরা তা মানবে কেন? ইউরোপিয়ান ফুটবল সমর্থকদের একটা সংগঠন বলছে এটা সাধারণ দর্শকদের সাথে ফিফার বড় ধরনের বিশ্বাসঘাতকতা। কিন্তু ফিফার এই কৌশল উল্টো ফলও দিতে পারে। এখনো অনেক টিকিট বিক্রি হয়নি। যেমন 13 জুন ম্যাসাচুসেটসের ফক্সবোরোতে হাইতি ও স্কটল্যান্ডের ম্যাচের ফ্রন্টলাইন টিকিটের দাম ছিল $1300, কিন্তু তা কেনার মতো তেমন কাউকে পাওয়া যাচ্ছে না। এত বেশি দাম দেখে বিদেশি দর্শকরা সেখানে যাওয়ার প্ল্যান বাদ দিচ্ছেন। মে মাসে প্রকাশিত আমেরিকান হোটেল অ্যান্ড লজিং অ্যাসোসিয়েশনের এক প্রতিবেদনে দেখা যাচ্ছে আয়োজক শহরগুলোর প্রায় 80%ই হোটেল বুকিং প্রত্যাশার তুলনায় অনেক কম। বিদেশি পর্যটকদের তুলনায় স্থানীয় ভ্রমণকারীর সংখ্যাই বেশি দেখা যাচ্ছে। এটা আয়োজক শহরগুলোর জন্য দুশ্চিন্তার বিষয়, কারণ লোকাল ট্রাভেলার খাবার অর্ডার করবে, কিন্তু হোটেল রুম তাদের দরকার হবে না 90 মিনিটের ম্যাচ দেখার জন্য। আবার দেশের বাইরে থেকে মানি ফ্লো না হলে সেটা ওই শহরের অর্থনীতির জন্য বড় ধাক্কা, কারণ বিশ্বকাপকে টার্গেট করেই তারা এরই মধ্যে যথেষ্ট বড় ইনভেস্ট করে ফেলেছে। খালিদ জামিল, একাত্তর। বাংলাদেশে আসন্ন ফুটবল বিশ্বকাপের সম্প্রচার সত্ত্বে নতুন মোড় নিয়েছে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড। যারা বাংলাদেশ অঞ্চলের মিডিয়া স্বত্ব কিনেছিল তারা শেষ পর্যন্ত চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে। এখন দেশের সম্প্রচার প্রতিষ্ঠানগুলো সরাসরি ফিফার কাছ থেকে কম দামে স্বত্ব কেনা নিয়ে আলোচনা করছে। বিস্তারিত মঈন হাসানের রিপোর্টে। ফুটবল বিশ্বকাপের স্বত্ব কিনবে বাংলাদেশ, জানিয়ে চলছে প্রচুর দৌড়ঝাঁপ। এর মধ্যে এই আলোচনা এলো নতুন মোড়। সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড, যারা বাংলাদেশ অঞ্চলের মিডিয়া স্বত্ব কিনেছিল তারা শেষ পর্যন্ত চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে। ফলে এখন দেশের প্রতিষ্ঠানগুলোর সুযোগ বাড়ল, তারা সরাসরি ফিফার সাথে আলোচনা করবে। চেষ্টা থাকবে যাতে আগের চেয়ে কম মূল্যে সম্প্রচার স্বত্ব কেনা যায়। সিঙ্গাপুর ভিত্তিক স্প্রিংবক প্রতিষ্ঠানের সাথে ফিফার যে চুক্তি হয়েছিল তারা সেই অনুযায়ী বাংলাদেশে স্বত্ব বিক্রি করতে পারেনি। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী গোপাল পাডিয়া নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। গেল মার্চে স্প্রিংবকের সাথে হওয়া ওই চুক্তির মূল্য ছিল বাংলাদেশি মুদ্রায় 88 কোটি টাকা। এই প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিভিশনের কাছে 150 কোটি টাকা দাবি করে সম্প্রচার স্বত্ব বিক্রির জন্য। তবে স্প্রিংবক সরে আসায় দেশীয় প্রতিষ্ঠানগুলো সরাসরি ফিফার সাথে আলোচনায় অংশ নিচ্ছে। ফিফার সাথে দেন দরবার করতে বাংলাদেশের একাধিক চ্যানেল এবং দুবাই ভিত্তিক একটি প্রতিষ্ঠান একসঙ্গে চেষ্টা করছে। নির্ভরযোগ্য খবর বলছে বিষয়টির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা বাংলাদেশের জন্য তাদের চাওয়া মূল্য কমাতে রাজি হয়েছে। এমনকি চূড়ান্ত চুক্তির খুব কাছাকাছি আছে দুই পক্ষ। ফিফার দাবি ছিল প্রায় $7 মিলিয়ন, তবে এখন তারা $5 মিলিয়ন কিছু বেশি দাবি করছে। তবে শেষ পর্যন্ত ফিফাকে যারা বেশি অর্থ দিবে তাদের কাছেই স্বত্ব বিক্রি করবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ফলে বাংলাদেশেও কিছুটা প্রতিযোগিতা থেকেই যাচ্ছে। অন্যদিকে ভারত আর চীনের সম্প্রচার স্বত্ব কেনা নিয়েও ছিল ঘোর জটিলতা।
কিছুদিন আগেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির সঙ্গে চুক্তি করে ফিফা, ফলে চীনে সরাসরি বিশ্বকাপ দেখা নিয়ে এখন কোনো শঙ্কা নেই। ভারতের সাথেও ফিফার আলোচনা শেষ পর্যায়ে আছে বলে জানা যাচ্ছে। আগামী 12 জুন থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। বাংলাদেশ চাচ্ছে সম্প্রচার সত্ত্ব নিয়ে ইতিবাচক বার্তা দিতে। আলোচনা এই পর্যায়ে থাকলে হয়তো এ বিষয়ে খুব শীঘ্রই কোনো সুখবর পাওয়া যাবে। মঈন হাসান, ৭১। ভারত 11 গোল দিয়েছে মালদ্বীপের জালে। কি গোলের ডজন পূরণ করতে পারবে এবারের লক্ষ্য থাকবে বাংলাদেশের। নারী ফুটবল দলের অধিনায়ক মারিয়া মান্ডা চান ডমিনেটিং পারফরমেন্স। প্রশ্ন উঠেছে সাফে নারীরা সাফল্য পেলেও ছেলেদের অপেক্ষা কেন 2 যুগ ধরে এই অপেক্ষা রয়েছে। বৃহস্পতিবার রাত 8টায় বাংলাদেশ মালদ্বীপ ম্যাচ। গোয়া থেকে সাইফুল রূপকের রিপোর্ট। নেইমারদের ব্রাজিল ভক্তদের সবচেয়ে বড় আক্ষেপ বা কষ্ট কোথায় জানেন? এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম আসার পরে তারা ট্রফি জিততে পারেনি, বিশ্বকাপ জিততে পারেনি, একটা সুন্দর ছবি দিতে পারছে না, 5-এর জায়গায় 6টা স্টার হবে, সেই মুহূর্তটা তারা ফেসবুক, ইনস্টাগ্রামে বা সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করতে পারছে না। 36 বছরের আক্ষেপ কেটে গেছে মেসিদের। তারা এখন 2-এর জায়গায় 3 স্টার দিচ্ছে, ট্রফি নিয়ে নানা রকমের মুহূর্ত ফেসবুকে গত 3.5 বছর ধরেই তারা শেয়ার করছে। আমেরিকা, কানাডা, মেক্সিকোর বিশ্বকাপে কি নেইমারদের সেই বা ব্রাজিল ভক্তদের সেই আক্ষেপ ঘুচে যাবে? বাংলাদেশি ভক্তদের আক্ষেপটাও কিন্তু অনেক দিনের। ব্রাজিলের 24 বছর, বাংলাদেশি ভক্তদের 23 বছর। ভাবছেন কিসের সাথে কি মেলাচ্ছি? ব্রাজিল আর্জেন্টিনা তো বিশ্বকাপকে লক্ষ্য করে আগায়, ওটাই আসলে তাদের মিশন। বাংলাদেশি ফুটবলারদের, ফুটবল ভক্তদের মিশন তো সাফ, দক্ষিণ এশিয়া শ্রেষ্ঠত্বের লড়াই। সেই জায়গাটাতে বাংলাদেশের ছেলেরা 2003-এ সবশেষ শিরোপা জিতেছিল, অর্থাৎ 23 বছর ধরে তারা জিততে পারছে না। তবে এই মেয়েরা বড় ভাইদের মতো ব্যর্থ না, তারা কিন্তু শিরোপাটা দারুণভাবে জিততে জানে, তারা কিন্তু প্রতিরোধ করতে পারে। ব্যাক টু ব্যাক দুবারের চ্যাম্পিয়ন, এবার এই গোয়াতে হ্যাটট্রিক শিরোপা জিততে চায়, এবং তারা যদি এই গোয়াতে হ্যাটট্রিক শিরোপা জিততে পারে তাহলে বড় ভাইরা আরও বেশি অনুপ্রেরণা পাবে, তাদেরও একটা চ্যালেঞ্জ চলে যাবে। কারণ সাম্প্রতিক সময় আমরা দেখছি হামজা, সমিত, ফাহমিদুল সহ অনেক প্রবাসী ফুটবলাররা আসছেন, খেলছেন, কিন্তু সেই রকম রেজাল্ট কিন্তু বাংলাদেশের ফুটবলে আসছে না। অর্থাৎ পজিটিভ রেজাল্টটা বাংলাদেশের পুরুষ ফুটবলে নেই। চলতি বছরের সাফ আছে, সেই সাফে মেয়েরাই পারে আসলে সেই ছেলেদেরকে বড় পুষ্টা করার। ঋতুপর্ণা, মারিয়া মান্ডারা কতটা তৈরি হ্যাটট্রিক শিরোপা জেতার জন্য, কতটা মুখিয়ে? সর্বপ্রথমে বলি প্রত্যেকটা ম্যাচই খুব ইম্পর্টেন্ট, তো আমরা আসলে সেভাবেই আমরা প্রস্তুত নিয়ে এসেছি। প্রথম ম্যাচ তো আমাদের টার্গেট থাকবে পয়েন্ট, আমাদের পয়েন্ট নিতে হবে। তো আসলে গোল হলো আপনার ম্যাচের উপর ডিপেন্ড করে, তো ম্যাচের উপর ডিপেন্ড করে আমরা আমাদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করি। ক্রিকেট কি ফুটবল, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত যে কোনো ম্যাচেই সবচেয়ে বেশি উত্তেজনা থাকে, এক্সাইটিং মোমেন্ট থাকে। বাংলাদেশ ভারত এই গোয়ার সাফে একই গ্রুপে, তবে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে মালদ্বীপের বিপক্ষে। মালদ্বীপকে ভারত 11 গোল দিয়েছে। বাংলাদেশ দেখাতে চাইবে তারা ডজনখানেক গোল দিতে পারে, ভারতের থেকে বেশি দিয়ে গোল ব্যবধানটা এগিয়ে থাকতে চায়, এবং পরবর্তীতে 31 তারিখ ভারত ম্যাচের আগে আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে ভারতকে চোখ রাঙানি দিতে চায়। সাইফুল রূপক, ৭১, গোয়া, ভারত। গোয়া স্টেডিয়ামে টিস্যু নিয়ে না গেলেই বিপদে পড়বে দর্শকরা। গ্যালারি যাচ্ছে তাই অবস্থা। দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট চলছে, অথচ সিটগুলো পরিষ্কার করার প্রয়োজনই মনে করেনি আয়োজকরা। গোয়া থেকে পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামের হাল হকিকত, সাইফুল রূপকের রিপোর্টে। ভারতের সুপারস্টার বিরাট কোহলির ক্লাবের মাঠের এখন দশা আপনি দেখছেন। গ্যালারিগুলোর যে চেয়ার আছে, কোনো কোনো চেয়ার ভাঙা, মোটামুটি সব চেয়ারেই আসলে এমন ময়লা জমে আছে বা এতটা নোংরা, দর্শকরা কিভাবে এই চেয়ারে বসে খেলা দেখবে? পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়াম গোয়ার সেন্ট্রালে এই মাঠেই চলছে নারীদের সাফ। টিকিট নেই, যে করার জন্যই আসলে মাঠের গ্যালারি উন্মুক্ত, কিন্তু তাদের হয়তো সাথে টিস্যু পেপার নিয়ে আসতে হবে, কারণ এতটাই নোংরা। তারা যদি এই ময়লা অবস্থায় এখানে বসে, তাদের জামা কাপড় নষ্ট হয়ে যাবে। নিশ্চয়ই অথরিটি অ্যাটলিস্ট দ্বিতীয় ম্যাচ ডের আগে একটু হলো সচেতন হবে। এবার যদি স্টেডিয়ামের দিকে যাই, স্টেডিয়ামটা খুবই সুন্দর, খুবই দৃষ্টিনন্দন। গোয়াতে একমাত্র ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, মাল্টিপারপাস কাজে এই স্টেডিয়ামটা ব্যবহার করা হয়। এখানেই তৃতীয় শিরোপার সন্ধানে নামবে বা সেই চেষ্টাতে নামবে বাংলাদেশের নারী ফুটবলাররা। এই স্টেডিয়ামটা গ্রাসি পিচ, গোয়া শহর তো সবার আকর্ষণের কেন্দ্রে থাকে। সেই শহরের মাঝখানে স্টেডিয়ামের আশপাশে উঁচু নিচু পাহাড়, দারুণ পরিবেশ, 20,000 দর্শক ধারণ ক্ষমতা। যদিও মেয়েদের ফুটবলে একটু দর্শক কমই হয়। স্টেডিয়ামটা সুন্দর, কিন্তু গ্যালারিটা আসলে সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে না গোয়ার যে ফুটবল অথরিটি আছে তারা। শুরুতে বলছিলাম এই মাঠটা বিরাট কোহলির ক্লাবের মাঠ। হ্যাঁ, এফসি গোয়া
ইন্ডিয়ান সুপার লিগের একটা হেভিওয়েট দল, যেই দলের মালিকানায় আছেন ভারতের বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি। বিরাট কোহলির এই মাঠে খেলা হয়নি। হ্যাঁ, গোয়ার এই স্টেডিয়ামটা মাল্টিপারপাস কাজে ব্যবহার হয়। একটা সময় এই মাঠে ক্রিকেট ম্যাচও হতো, ইন্টারন্যাশনাল ম্যাচও হয়েছে। এই মাঠের সাথে বাংলাদেশের ঢাকার যে ন্যাশনাল স্টেডিয়াম সেটার সাথে মিল খুঁজে পাওয়া যায়। সেখানেও একসময় ক্রিকেট হতো, এখন পুরোপুরি ফুটবল হয়, মাঝে মাঝে অ্যাথলেটিক্স হয়। এখানে ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ 9টা ম্যাচ হয়েছে। এই মাঠে যুবরাজ সিং, ভিভিয়াস লাক্সম্যানের সেঞ্চুরি আছে, জহির খানের ফাইফার আছে। একটা সময় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ অনেক দলই এখানে ওডিআই ম্যাচ খেলে গেছে ভারতের বিপক্ষে। তবে 2006-এর পর এটা পুরোপুরি ফুটবলের জন্যই ব্যবহার করা হচ্ছে। সেই ফুটবলের গ্রাউন্ডেই বাংলার বাঘিনীরা, ফুটবলের বাঘিনীরা ঝলক দেখাতে চায়, লাল সবুজ পতাকাটা সবার উপরে উড়াতে চায়। মালদ্বীপ, ভারত, এরপর সেমিফাইনাল, ফাইনাল, নেপাল, ভারত যারাই সামনে আসবে তাদেরকে টেক্কা দিয়ে পিটার বাটলারের দল, মারিয়া মান্ডার দল সেরা হতে চায়। সাইফুল রূপক, 71, গোয়া, ভারত। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।